চেঞ্জেসের ব্যাপারে আমরা থার্মোডাইনামিক্সটাকে স্টাডি করব। ফিজিক্যাল চেঞ্জের মধ্যে স্টেট চেঞ্জ আছে আর মিক্সিং আছে। এনথালপি চেঞ্জ ডিউরিং স্টেট চেঞ্জ অ্যান্ড এনথালপি চেঞ্জ ডিউরিং মিক্সিং। আর কেমিক্যাল চেঞ্জের মধ্যে হিট অফ ফর্মেশন, হিট অফ অ্যাটোমাইজেশন, হিট অফ কম্বাশন, হিট অফ নিউট্রিশন। এই কটা ইউজ করবো, তারপর দেখবো হেসলা সেটাকে কীভাবে কাজটা আমাদের হেল্প করে। ঠিক আছে, এছাড়াও আগের দিন আমরা দেখেছিলাম যে এক্সোথার্মিক এন্ডোথার্মিক রিয়াকশানে ব্যাপারটা কি হয়, হিট অফ রিয়াকশান বলতে কাকে বোঝায়। ঠিক আছে, হিট অফ রিয়াকশন মানে হিট অফ প্রোডাক্ট মাইনাস হিট অফ সাবস্ট্রেট, অথবা বন্ড এনার্জি অফ সাবস্ট্রেট মাইনাস বন্ড এনার্জি অফ প্রোডাক্ট। এই দুটোকে হিট অফ রিয়াকশন বলেছিলাম, এবং বলেছিলাম যে হিট অফ রিয়াকশন নেগেটিভ হলে সেটা এক্সোথার্মিক রিয়াকশন হয়, এবং সেটাকে প্রোডাক্ট সাইডে প্লাস সাইন দিয়ে লেখা হয়, বিকজ ইন দ্যাট কেস হিট ইজ আ প্রোডাক্ট। অ্যান্ড ইন কেস অফ ইন্ডোথার্মিক রিয়াকশন আর এর ভ্যালুটা পজিটিভ ভ্যালু হয়, বিকজ এনার্জি অ্যাবজর্বড হয়েছে, পজিটিভ ভ্যালু, এইটা হিট অফ রিয়াকশন। আর প্রোডাক্ট সাইডে এটাকে মাইনাস সাইন দিয়ে লেখানো হয়, কারণ সেক্ষেত্রে হিট ইজ আ সাবস্ট্রেট। Okay, Srishti, that was overall idea which is required for today, but you should have gone through the whole PPT, whole recording once. Please check it after this class, otherwise we will be forgetting. Also, I need a time tomorrow. কালকের জন্য একটা টাইম চাই, অর ওয়েডনেসডে, এই দুটো দিয়ে আমার ফাঁকা আছে কম্পারেটিভলি, একটা টাইম চাই। কালকে কোন টাইমটা হবে? 7 PM? হবে কি হর্ষিত? ওকে, তাই কালকে 7 PM আমি রাখছি। তানিশ অনলাইন নেই, সুতরাং তানিশকে জিজ্ঞেস করার উপায় নেই। তো কালকে 7 PM ক্লাসটা হলে আমি আশা করি এই চ্যাপ্টারটা কমপ্লিট করে দিতে পারবো। ঠিক আছে, তো লেট মি পজ ফর আ বিট অ্যান্ড ওকে। থার্মোফিজিক্স, থার্মোফিজিক্সে আমরা স্টার্ট করছি হচ্ছে স্টেট চেঞ্জ দিয়ে। স্টেট চেঞ্জ, ঠিক আছে। স্টেট চেঞ্জে কি আছে? নাম্বার ওয়ান স্টেট চেঞ্জ অপারেশন হচ্ছে সলিড টু লিকুইড, ঠিক আছে, অ্যান্ড লিকুইড টু সলিড। ফার্স্ট অপারেশনটাকে বলা হয় মেল্টিং, কিন্তু সায়েন্সে বা সেটাকে ফিউশন বলে, ঠিক আছে। আর সেকেন্ডটা বলে ফ্রিজিং, ঠিক আছে। ফিউশন মানেই মেল্টিং, বাট মেল্টিংটা সায়েন্সে ইউজ করা হয় না, ইউজ করা হয় ফিউশন, ঠিক আছে। অ্যাজ ইফ যেন মলিকুলসগুলো সেপারেটলি ছিল, সেগুলো ফিউজ করে একসাথে মিলে যাচ্ছে। ফিউশন, ফিউজ করে মানে গলে যাওয়া, ওই যে বলে না ফিউজ ওয়্যার, মানে যে ওয়্যারটা হিটের চোটে গলে যায়, মেল্ট করে যায়, ঠিক আছে। তাই জন্য সেটাকে মেল্টিংটাকে ফিউশনও বলা হয়ে থাকে। তো এবার কী হচ্ছে, সলিডের মধ্যে আমরা অলরেডি জানি যে সলিড হ্যাজ ল্যাটিস, সলিড হয়ে গেল, সলিড হ্যাজ ল্যাটিস, ঠিক আছে। দ্যাট মিনস স্ট্রং বন্ড। এবার আমরা আগের দিনই দেখলাম, বা আমরা যখন অর্গানিক কেমিস্ট্রি পড়ছিলাম তখনই অলরেডি আমরা পড়েছি একটা ফান্ডামেন্টাল কথা, ঠিক আছে। সেটা হচ্ছে বন্ড ব্রেকিং রিকোয়ার্স এনার্জি, ঠিক আছে। বন্ড ব্রেকিং রিকোয়ার্স এনার্জি, আর বন্ড ফরমেশন, এরকম ইংলিশ কারোর দেখতে পাবে না যেখানে একটা লোক দুরকম আর লেখে, ঠিক আছে। রিলিজেস এনার্জি, লোকে আইদার এরকম আর লেখে, নয়তো এভাবে আর লেখে, আমি দুটোই লিখি, যেটা যেখানে ফিট করে। ব্রেকিংয়ে ওরকম আর রিকোয়ার্সে শুরুর আরটা এরকম, পরের আরটা উল্টো রকম,
ওকে, আমি একটু কনসিয়াসলি করি না, এটা এরকম হয়ে গেছে, ঠিক আছে। যাই হোক, তো বন্ড ব্রেকিং রিকোয়ার্স এনার্জি, তাহলে সলিডের মধ্যে স্ট্রং বন্ড আছে আর লিকুইডের মধ্যে হচ্ছে উইক বন্ড। লিকুইডের মধ্যে যে বন্ডটা আছে সেটা হচ্ছে কোহেসিভ ফোর্স। লিকুইড হ্যাজ কোহেসিভ ফোর্স, আইদার সেটা হাইড্রোজেন বন্ড হতে পারে অথবা সেটা ভ্যান ডার ওয়ালস বন্ড হতে পারে। ঠিক আছে, তো এখানে হচ্ছে কম্পারেটিভলি উইকার বন্ড। তাহলে স্ট্রঙ্গার থেকে উইকারে আসতে গেলে ওকে কী করতে হবে? হিট অ্যাবজর্ব করতে হবে। তাহলে সলিড তার সঙ্গে যদি আমি একটা হিট দিই প্লাস ডেল্টা এইচ, সো দ্যাট মেক্স আস লিকুইড। এই হিটটাকে বলা হচ্ছে হিট অফ ফিউশন। ঠিক আছে, এখানে লিখবো এফইউএস। ঠিক আছে, তাহলে এটা একটা এন্ডোথার্মিক রিয়াকশন। এন্ডোথার্মিক রিয়াকশন, ঠিক আছে, এটা আগের দিনের মোটিফে ফেলে দেখি। তাহলে সলিড গোজ টু ফর্ম লিকুইড মাইনাস ডেল্টা ফিউজ এইচ। তাই দেখো এন্ডোথার্মিকের জন্য মাইনাস সাইনটা ইউজ হয়, একটু আগে দেখাচ্ছিলাম, আগের দিন লিখেছিলাম এখানে, এই যে এন্ডোথার্মিকে প্রোডাক্ট সাইড উইথ মাইনাস সাইন, মাইনাস সাইন, তার মানে এটা একটা এন্ডোথার্মিক রিয়াকশন। আর তাহলে এখানকার রিয়াকশন হিট কত? এখানে রিয়াকশন হচ্ছে প্লাস ডেল্টা ফিউজ এইচ। আর উল্টো দিকে যদি করি, লিকুইড থেকে যদি সলিডে আসতে চাই তাহলে ও বন্ড ফর্ম করছে, উইকার বন্ড থেকে স্ট্রঙ্গার বন্ডে আসছে। তাই লিকুইড উইল ক্রিয়েট সলিড অ্যান্ড গিভ আপ সাম অ্যামাউন্ট অফ এনার্জি। যে কারণে লিকুইডটাকে আমরা যখন সলিডিফাই করি তখন সেটাকে রেফ্রিজারেটারে ঢোকাই যাতে একটা ইভাপ করতে পারে, এটাকে ফ্রিজ বলা হয়। ঠিক আছে, তার মানে এটা কি হচ্ছে? একটা এক্সোথার্মিক রিয়াকশন। এক্সোথার্মিক রিয়াকশন, তাহলে ডেল্টা আর এইচ হচ্ছে আমার মাইনাস ফ্রে এইচ, নেগেটিভ ভ্যালু। এটাও আমি আগের দিন বলেছি যে এক্সোথার্মিক রিয়াকশানে ডেল্টা আর এইচ ইজ এ নেগেটিভ ভ্যালু, সো এই কারণে সামনে একটা মাইনাস লিখে রাখলাম। ঠিক আছে, এবং তার থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে ম্যাগনিটিউডের দিক থেকে সিন্স ফিজিক্যাল চেঞ্জেস আর রিভার্সেবল, সিন্স দ্য ফিজিক্যাল চেঞ্জ ইজ রিভার্সেবল, মানে সেম মাসের সলিডকে আচ্ছা এগুলোই কিন্তু ল্যাটেন্ট হিট। ঠিক আছে, মোলার ল্যাটেন্ট হিট অফ ফিউশন। ঠিক আছে, এটা কিন্তু ডিফাইন করা হচ্ছে মোলার ল্যাটেন্ট হিট হিসেবে, মানে 1 গ্রামের নয়, 1 মোলের জন্য কতটা ল্যাটেন্ট হিট লাগছে ইন জুলে, ক্যালোরিতে নয়। এটা হচ্ছে মোলার ল্যাটেন্ট হিট অফ ফ্রিজিং ইন জুল। ঠিক আছে, তো সিন্স দ্য ফিজিক্যাল চেঞ্জ ইজ রিভার্সিবল চেঞ্জ, তাহলে আমি বলতে পারি যে মড অফ ডেল্টা ফিউজ এইচ ইজ ইকুয়ালস টু মড অফ ডেল্টা ফ্রি এইচ। ঠিক আছে, অর ডেল্টা ফিউজ এইচ ইকুয়ালস টু মাইনাস ডেল্টা ফ্রি এইচ। সিন্স এই ভ্যালুটা ডেল্টা ফ্রি এইচটা যেহেতু লেস দ্যান জিরো, তাই সামনে মাইনাস বসে সেটাকে গ্রেটার দ্যান জিরো করে দুটোকে ইকুয়াল করছি। ওকে, সো দিস ইজ দ্য state change operation for solid to liquid. Similarly, state change operation আমরা লিকুইড টু গ্যাসেরও পাই।
So number 2, liquid to gas and gas to liquid, ফার্স্ট এরটাকে বলা হয় ভেপোরাইজেশন, আর সেকেন্ড একটাকে বলা হয় কন্ডেনসেশন। ঠিক আছে, ভেপোরাইজেশন ইজ দ্য প্রসেস হুইচ হ্যাপেন্স অ্যাট এনি টেম্পারেচার on from surface without agitation. আর বয়েলিং কিন্তু ভেপোরাইজেশন না, বয়েলিংয়ে ব্যাপারটা র্যাপিড হয়। বয়েলিং হ্যাপেন্স অ্যাট বয়েলিং পয়েন্ট from whole body with convection current, with agitation due to convection current. এই দুটোকে একসাথে বলা হয় ইভাপোরেশন। এই দুটো টেকিং টুগেদার উই সে দিস ইজ ইভাপোরেশন। টোটাল স্টেট চেঞ্জের অপারেশনটার নামই হচ্ছে ইভাপোরেশন। তাহলে ভেপোরাইজেশনটা হচ্ছে টপ সারফেসের কাজটা, আর বয়েলিং হচ্ছে গোটা জিনিসটা। ঠিক আছে, তো তিনটে এক্সচেঞ্জেবল ওয়ার্ড নয়, বাট ইভাপোরেশন ভেপোরাইজেশন আমরা মোটামুটি এক্সচেঞ্জেবলই ইউজ করি। ওকে, তো এখানেও আগেরটার মতো লেখা যেতে পারে লিকুইডের মধ্যে বেশি বন্ড আর গ্যাসের মধ্যে কম বন্ড, আর গ্যাসের মধ্যে কোনো বন্ডই নেই বেসিক্যালি। ঠিক আছে, তাই লিকুইডের মধ্যে একটা কোহেসিভ ফোর্স এক্সিস্ট করে, আর গ্যাসের মধ্যে কোনো বন্ডই নেই। কোহেসিভ ফোর্স, আর গ্যাস হ্যাজ নো বন্ড। তো অবভিয়াসলি লিকুইডকে হিট দিতে হবে, আর গ্যাসকে কুল করতে হবে, তবেই আমি বন্ড ব্রেক করে লিকুইড থেকে গ্যাসে যেতে পারবো, আর বন্ড মেক করে গ্যাস থেকে লিকুইডে আসতে পারবো। তাহলে এটা ভেপোরাইজেশন, এটা কন্ডেনসেশন। তাহলে লিকুইড থেকে আমি যদি একটা ডেল্টা লিকুইডের সাথে আমি যদি একটা হিট দিই ডেল্টা এইচ, এখানে লিখে দিই ভ্যাপ ফর ভেপোরাইজেশন, তাহলে সেটাই হয়ে যাচ্ছে আমার গ্যাস। আর তাহলে ডেল্টা ভ্যাপ এইচটা উল্টো দিকে লেখা যেতে পারে, or liquid goes to form gas minus delta form vap H, তার মানে এটা হচ্ছে একটা এন্ডোথার্মিক প্রসেস। তাহলে ডেল্টা ভ্যাপ এইচ হচ্ছে আমার এখানে হিট অফ রিয়াকশন। যেটা কিনা একটা আগেরটার মতোই পজিটিভ ভ্যালু, এবং এটাই হচ্ছে ল্যাটেন্ট হিট অফ
molar latent heat of vaporization in joule. আর আচ্ছা, এই রিজনটা কেন ভেপোরাইজেশন আর বয়লিং দুটো প্রসেস হয় কিন্তু সলিড বা অন্য কেসে দুটো করে প্রসেস হয় না, এই রিজনটা আমরা এই চ্যাপ্টারে না ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে দেখব, কখন ভেপোরাইজেশন হচ্ছে কখন বয়লিং হচ্ছে। আর উল্টো কেসটা হচ্ছে গ্যাস goes to form liquid and in this process they produce some heat, যেখানে কোল্ডার টেম্পারেচারে কোনো গ্যাস ফ্রিজ করা হয় বা কোনো গ্যাসকে কনডেন্স করা হয় তখন হচ্ছে ডেল্টা কন এইচ, এটা একটা এক্সোথার্মিক প্রসেস। এই জন্য রুম টেম্পারেচারে অক্সিজেনটা লিকুইড হয় না, কারণ এক্সোথার্মিক করার জন্য যে টেম্পারেচারটা দরকার আমরা এখানে সাফিসিয়েন্টলি ঠান্ডা করিনি সেটা করতে। অক্সিজেনের বন্ড তৈরি হলে যে এনার্জিটা ছাড়বে, আমাদের চারিদিকে যে এনার্জিটা আছে না, যে টেম্পারেচারটা আছে সেটা সেই এনার্জিটা নেওয়ার জন্য সাফিসিয়েন্ট নয়, আরও ঠান্ডা করতে হবে। তাহলে এখানে ডেল্টা আর এইচটা হচ্ছে ডেল্টা মাইনাস ডেল্টা কন এইচ, which is molar latent heat of condensation in joule. এগুলো সব জুলে মেজার করা হয়। ইন জুল, ঠিক আছে। এবার যেহেতু এটাও রিভার্সেবল, সিন্স দ্য চেঞ্জ ইজ রিভার্সেবল, রিভার্সেবল বুঝবো কি করে? আমি ওর যা মাস ইনিশিয়ালি দেখছি কনডেন্স করার পর দেখবো সেম মাস আছে। লিকুইড থেকে গ্যাস করলাম, কোনো মাসের চেঞ্জ হলো না, মাস গ্যাস থেকে আবার লিকুইড করলাম, কোনো মাসের চেঞ্জ হচ্ছে না। তাহলে এটা হচ্ছে ডেল্টা ভ্যাপ এইচ, তার মড মানে ম্যাগনিটিউড উইল বি ইকুয়ালস টু ডেল্টা কন এইচ, অর ডেল্টা ভ্যাপ এইচ, এটা একটা পজিটিভ গ্রেটার দ্যান জিরো ভ্যালু, ইকুয়ালস টু ডেল্টা কন এইচ, এটা একটা লেস দ্যান জিরো ভ্যালু, তার সামনে মাইনাস বসিয়ে দাও, দুটো ইকুয়াল হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে এদের মধ্যে রিলেশনশিপ আগেরটার মতোই। আমরা এখন ফার্স্ট চ্যাপ্টার পড়েছিলাম অ্যাটমিক স্ট্রাকচার, তখন ওখানে আমরা দেখেছিলাম যে সলিডের মধ্যে এরকম ক্রস লিঙ্কিং থাকে, আর লিকুইডের মধ্যে থাকে লেয়ার। তাহলে বোঝা যাচ্ছে যে এনার্জিটা এসে কি করেছে, এনার্জিটা এসে এই বন্ডগুলোকে ব্রেক করে দিয়েছে, তাই এটা থেকে কেটে গেছে। এক মিনিট, রেকর্ডিং। আবার বন্ড ফর্ম করলে এখানে চলে আসছে। আচ্ছা, জানলাটা খুলে দেবো। হ্যাঁ, আর এখানে কি হচ্ছে, এখানে লিকুইডের জন্য লেয়ার থাকছে আর গ্যাসের জন্য থাকছে পার্টিকেল। তার মানে অবভিয়াসলি এখানে এনার্জি এসে এই বন্ডগুলোকে ভাঙছে, ভেঙে এটাকে এটা কনভার্ট করছে। আবার বন্ড ফর্ম হলে এনার্জি বেরিয়ে যাচ্ছে, এটাই ফিরে আসছে। তো এখান থেকে যদি এনার্জি বেরিয়ে যায় তবেই ওটা এখানে ফিরতে পারে,
অথবা ওখানে যদি এনার্জি ঢোকে তবে ওটা ভাঙতে পারে। সেম গোজ ফর হিয়ার। তা থার্ড চেঞ্জ পড়ে রইল কি, সলিড টু গ্যাস ডাইরেক্টলি, যেটাকে আমরা সাবলিমেশন বলে চিনি। ছিল সলিড, হয়ে গেল গ্যাস। সলিড সেটা ডাইরেক্টলি গ্যাসে কনভার্ট হয়ে যাচ্ছে। আবার গ্যাসটা কনডেন্স করে সলিড হয়ে যাচ্ছে। ওপরের প্রসেসটার নাম হচ্ছে এখানে ওপরের প্রসেসটার নাম ছিল হচ্ছে ফিউশন, এখানে ফ্রিজিং, এখানে ভেপোরাইজেশন, কনডেনসেশন, আর এখানে হচ্ছে সলিড টু গ্যাস হচ্ছে সাবলিমেশন, 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 আর এটা হচ্ছে কনডেনসেশন। এটাও কিন্তু কনডেনসেশন, কিন্তু গ্যাস টু সলিড কনডেনসেশন, গ্যাসিয়াস কনডেনসেশন, এটা উপরেরটার থেকে আলাদা। ঠিক আছে, তাহলে এখানেও ঠিক একই কথা, সলিডের মধ্যে ল্যাটিস আছে, গ্যাসের মধ্যে কোনো বন্ড নেই। সলিড হ্যাজ ল্যাটিস, gas has no molecule, gas has no bond. So definitely solid to gas need energy, delta sub H, ঠিক আছে, goes to form গ্যাস। এইটাকে আরেকটা নামও ডাকা হয়, যদি এটা মেটাল হয়, ইফ সলিড ইজ মেটাল, দেন এই ডেল্টা সাব এইচ ইজ কল্ড ডেল্টা অ্যাটম এইচ or ডেল্টা AH, এনার্জি অফ অ্যাটমাইজেশন। কারণ মেটাল যদি সলিড থেকে ডাইরেক্ট গ্যাসে কনভার্ট হয় তাহলে মেটালের অ্যাটমসগুলোই ফ্রি হচ্ছে, কারণ মেটালের মধ্যে অন্য কিছু নেই। তাই জন্য সেক্ষেত্রে ওটাকে ডেল্টা অ্যাটম এইচ বলা হয়। ঠিক আছে, মেটাল ছাড়াও আরও অনেক কিছু হতে পারে, যেমন সলিড নন মেটাল, মানে যেগুলো মলিকিউলের সলিড নয়, মানে মলিকুলার সলিড বলবো না, কম্পাউন্ডের সলিড নয়, সেই সব সলিডগুলোর ক্ষেত্রে এই ডেল্টা সাব এইচকে ডেল্টা অ্যাটম এইচ বলে। সলিড নন মেটাল বলতে কার্বন আছে, সালফার আছে, ফসফরাস আছে, আয়োডিন আছে। এই কেসের ক্ষেত্রে এই ডেল্টা সাবলিমেশন অফ এইচটাকে ডেল্টা অ্যাটমাইজেশন অফ এইচ বলে। তো অবভিয়াসলি আগেরগুলোর মতো এটাও আমি যদি উল্টো দিকে লিখে মুভ করি, উল্টো দিকে লিখি, সলিড গোজ টু ফর্ম গ্যাস মাইনাস ডেল্টা সাব এইচ, এটা কি প্রুফ করে, এটা একটা এন্ডোথার্মিক রিয়াকশন। সিন্স ইট ইজ এন্ডোথার্মিক, তাহলে অবশ্যই ডেল্টা সাব এইচটা আমার গ্রেটার দ্যান 0 হবে, প্লাস হবে, দ্যাট উইল বি মোলার ল্যাটেন্ট হিট অফ সাবলিমেশন। সিমিলারলি আমরা যদি উল্টো দিকে ট্রান্সফার করি, গ্যাসটাকে যদি সলিডে ট্রান্সফার করি, তাহলে অবভিয়াসলি আমরা সলিড প্লাস, যেহেতু এখানে বন্ড ফর্ম হচ্ছে তাহলে এখানে এনার্জি হচ্ছে প্রোডাক্ট,
that product is called delta con H, heat of condensation. Since এই প্রসেসটাও আমরা কনডেনসেশন বলেই চিনি, তো এখানেও আমাকে ডেল্টা কন এইচই বলতে হচ্ছে। Yes, delta condensation of H. ও আচ্ছা, আগের দিন একটা জায়গায় আমি একটা জিনিস লিখতে ভুলে গেছিলাম, এই মিক্সিংয়ে একটা জিনিস মনে পড়ছিল না সেদিনকে, আজকে মনে পড়েছে। সেটা হচ্ছে নাম্বার সি, হাইড্রেশন হুইচ ইজ রিভার্সড বাই ডিহাইড্রেশন। হাইড্রেশন মানে ওয়াটার অ্যাড হওয়া, তারপরে এটা মিক্স হয়ে যাওয়া, আর ডিহাইড্রেশন মানে ওয়াটার রিমুভ হয়ে যাওয়া, মানে সেপারেট হয়ে যাওয়া, পিউরিফাই হয়ে যাওয়া। হাইড্রেশন ডিহাইড্রেশনটা আগের দিন ভুলে গেছিলাম, হাইড্রেশন ডিহাইড্রেশনটা এখানে অ্যাড করতে হবে। তাহলে এটা কনডেনসেশন হিট হচ্ছে। এবার যেহেতু এটা প্রোডাক্ট সাইডে আছে, তাহলে এটা নিশ্চয়ই এক্সোথার্মিক ইন নেচার, আর এক্সোথার্মিক হয়ে গেলে ডেল্টা আর এইচ উইল বি ইকুয়ালস টু মাইনাস ডেল্টা কন এইচ, কন্ডেনসেশন এইচ, দ্যাট ইজ মোলার এনথালপি, মোলার ল্যাটেন্ট হিট of gaseous condensation, gaseous condensation. Since the reaction is reversible, solid থেকে গ্যাস এবং গ্যাস থেকে সলিড করা reversible process, since the reaction is reversible, তাহলে এই কেসে আমরা লিখতে পারি যে mod of delta sub H equals to mod of delta con H, or delta sub H যেটা কিনা একটা পজিটিভ ভ্যালু equals to minus delta con H। এটা একটা নেগেটিভ ভ্যালু, নেগেটিভ ভ্যালুর সামনে আমি মাইনাস বসিয়েছি, মাইনাস বসিয়ে আমি ওটাকে পজিটিভে নিয়ে চলে এসেছি, নিয়ে দুটোকে ইকুয়াল করে দিয়েছি। Okay, so these are the three state change. Next is mixing. Number A state change, number B mixing. Mixing এর মধ্যে ফার্স্ট স্টেটটাই হচ্ছে সলিউশন ডিসসলিউশন। মেকানিজমটা বোঝো, এই একটা চেম্বার আছে, তার মধ্যে লিকুইড আছে, লিকুইডের মলিকুলস আছে, আর তার মাঝখানে সাবস্ট্রেট আছে। এবার এই লিকুইডের মলিকিউলগুলো ব্রাউনিয়ান মোশনে ঘুরে বেড়াচ্ছে, ঘুরে বেরিয়ে যেই সাবস্ট্রেটের সঙ্গে ধাক্কা খাচ্ছে তখনই এই সলিড যে সাবস্ট্রেটটা রয়েছে এর সাথে ওর একটা কলিশন হচ্ছে, কলিশনের চোটে একটা এনার্জি রিলিজ হচ্ছে। তো সলিডের মধ্যে যে বন্ডগুলো রয়েছে, ল্যাটিস, এর মধ্যে যে বন্ডগুলো রয়েছে যেগুলোকে ল্যাটিস বলছি, এই ল্যাটিসগুলো ওই লিকুইডের কলিশনে এনার্জি পেয়ে ভেঙে যাচ্ছে,
এগুলো ভেঙে যাচ্ছে, ঠিক আছে। এই এনার্জিটা যেটা পাচ্ছে সেটাকে বলা হচ্ছে ডেল্টা ল্যাট এইচ, ল্যাটিস এনার্জি। ওকে, এইটা কিন্তু গ্রেটার দ্যান জিরো বিকজ এন্ডোথার্মিক, ভাঙছে, ঠিক আছে। ভেঙে এই মলিকিউলগুলো হয়ে যাচ্ছে ফ্রি, কিন্তু ফ্রি হলে যে স্টেবল হবে তার কোনো মানে নেই। ওকে এবার এই যে লিকুইড মলিকিউলগুলো আছে না, তার সাথে বন্ড করতে হবে, তবেই ও স্টেবল হবে, তবেই ও অ্যাকসেপ্টেবল হবে। নইলে যে কোনো লিকুইডই যে কোনো সলিডকে ডিজলভ করতে পারতো, কোনো একটা পার্টিকুলার লিকুইড কেন পার্টিকুলার সলিডকে ডিজলভ করে। তো এখানে এই জিনিসগুলোর মধ্যে, এটাকে তুমি জুম করে দেখো, এই সলিড পার্টিকেলগুলোর সাথে এই লিকুইড পার্টিকেলগুলোর মধ্যে একটা বন্ড ফর্ম করছে, ঠিক আছে। এইখানে যে বন্ড ফর্ম করে তার ফলে এখান থেকে একটা এনার্জি বেরিয়ে চলে যাবে। here will be a release of energy, here will be an entry of energy প্লাস হিট, এখানে হবে একটা মাইনাস হিট। এই মাইনাস হিটটাকে বলা হচ্ছে ডেল্টা হাইড এইচ, হাইড্রেশন এনার্জি, হাইড্রেশন এনথালপি, ঠিক আছে। এটা কিন্তু নেগেটিভ, এটা লেস দ্যান জিরো, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ল্যাটিস এনথালপি, আর এটা হচ্ছে হাইড্রেশন এনথালপি। এবার এই দুটোকে সাম করলে যে টোটাল ভ্যালুটা পাই সেটা পজিটিভও হতে পারে, সেটা নেগেটিভও হতে পারে। এটা আমি এই কারণে ডিটেলসে পড়াচ্ছি কারণ পরের ক্লাসে এই টপিকটা লাগবে। যে কারণে বলছি থার্মোডাইনামিক্স ইজ দ্য কি। এই সাবজেক্টটা না পড়লে, এই চ্যাপ্টারটা ভালো করে না পড়লে পরের ক্লাসে কিচ্ছু বোঝা যাবে না, বিশেষ করে ফিজিক্যাল কেমিস্ট্রি পোর্শনটা। এই দুটোকে যদি সাম করি, অ্যাড করি, তাহলে আমি যেটা পাই সেটার নামই হচ্ছে ডেল্টা সল এইচ, সলিউশন এনথালপি, এনথালপি অফ সলিউশন, মোলার এনথালপি অফ সলিউশন, মোলার এনথালপি অফ সলিউশন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মোলার এনথালপি অফ ল্যাটিস, মোলার ল্যাটিস এনথালপি, আর ওটা হচ্ছে মোলার হাইড্রেশন এনথালপি। তার মানে 1 মোল সলিউটকে যদি তুমি জলে ডিজলভ করতে চাও বা কোনো সলভেন্টে ডিজলভ করতে চাও, তাহলে যে অ্যামাউন্ট অফ এনার্জি ওর ল্যাটিস ভাঙতে কাজে লাগছে আর যে অ্যামাউন্ট অফ এনার্জি ওর হাইড্রেশনে কাজে লাগছে, হাইড্রোজেন রিলিজ হচ্ছে, তার সামেশন বলা হচ্ছে মোলার এনথালপি। সাম অফ ল্যাটিস এনার্জি অ্যাবজর্বড sum of lattice energy absorbed by 1 mole solute, lattice energy absorbed by 1 mole solute and hydration enthalpy released, hydration enthalpy released by ions or molecules of that one mole solute। এই সামেশনটাকে বলা হচ্ছে মোলার এনথালপি অফ দ্য সলিউশন। এবার এটা গ্রেটার দ্যান জিরো হতে পারে, এটা লেস দ্যান জিরো হতে পারে। আগেরটা যেমন ডেফিনেট ছিলাম যে ডেল্টা হিট অফ ফিউশন গ্রেটার দ্যান জিরো হবে, ডেল্টা হিট অফ ফ্রিজিং লেস দ্যান জিরো হবে, উই নিউ ইট।
এইখানে কিন্তু আমরা জানি না, কারণ এটা একজন গ্রেটার দ্যান জিরো আছে, একজন লেস দ্যান জিরো আছে। তাহলে কন্ডিশন ওয়ান ডেল্টা ল্যাট এইচ গ্রেটার দ্যান ডেল্টা হাইট এইচ, then delta sol h will be greater than 0. Because some positive is greater than the negative, obviously in magnitude, take the mod, ঠিক আছে। solution will be endothermic, and solubility increase with increasing temperature, and solubility will increase with increasing temperature. ওই যেটা ছোটবেলায় তোমরা গ্রাফ দেখতে না, এদিকে টেম্পারেচার রাখা হচ্ছে, এদিকে সলিবিলিটি রাখা হচ্ছে, তুমি গ্রাফটা কেমন দেখতে? গ্রাফটা একটা এরকম উঠে যাচ্ছে, ঠিক আছে। ফর এক্সাম্পল KNO3 কে যদি তুমি জল দাও, তা তুমি কি দেখবে? এটা K প্লাস তৈরি করেছে, NO3 মাইনাস তৈরি করেছে, আর H প্লাস তৈরি করেছে, OH মাইনাস তৈরি করেছে। তো এইখানে এই বন্ডটা ভাঙতে, এই K প্লাস আর NO3 মাইনাসের যে ল্যাটিসটা আছে সেটা ভাঙতে আমার একটা এনার্জি লেগেছে, দ্যাট ইজ দ্য ডেল্টা ল্যাট এইচ। ঠিক আছে, এবার এই যে চারটে আয়ন, এই চারটে আয়নের মধ্যে একটা অপোজিট নেচার আছে, তাহলে কি হচ্ছে? এই যে H প্লাস গুলো, ওগুলো NO3 মাইনাসটাকে অ্যাট্রাক্ট করছে, খুব ফিভলি হলেও অ্যাট্রাক্ট করছে, ঠিক আছে। H প্লাস ফিভলি অ্যাট্রাক্টিং NO3 মাইনাস, আর K প্লাস ইজ ফিভলি অ্যাট্রাক্টেড বাই OH মাইনাস। তাহলে এখানে একটা এনার্জি বেরিয়ে যাচ্ছে, প্লাস ডেল্টা হাইড এইচ, এটাকে হাইড্রেশন বলা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, জলটা পুরোপুরি না ভাঙলেও কিন্তু ব্যাপারটা হচ্ছে, মানে ধরো জলটা এরকম ভাবে আছে, আয়নে ভাঙেনি, আর এখান থেকে হাইড্রেশন এনথালপি বেরোবে, ডেল্টা হাইড এইচ বেরিয়ে গেল, বা এখানে NO3 মাইনাস আছে, এখান থেকেও ডেল্টা হাইড এইচ বেরিয়ে যাবে, ঠিক আছে। সবসময় যে এই কেমিক্যাল রিয়াকশনই হবে তার কোনো মানে নেই, কিন্তু মোট কথা একটা এনার্জি বেরোচ্ছে। তো সিন্স KNO3 is a very strong ionic compound, since KNO3 is very ionic compound, thus delta lat H greater than delta hide H, so delta sol H, তো এখান থেকে কি বলা যাচ্ছে? ডেল্টা সল H গ্রেটার দ্যান 0, তাই জন্য KNO3 কার্ভ এরকম হরহর করে ইনক্রিজ করে যায়। হাই টেম্পারেচার, যত হাই টেম্পারেচার দেবে তত ভালো ডিজলভ করবে, কারণ তত ভালো ল্যাটিসটার জন্য বাইরে থেকে হেল্প পাবে। আইডিয়াটা বোঝা গেল? ল্যাটিসটা ভাঙার জন্য তত বেশি ও বাইরে থেকে হেল্প পাচ্ছে। আইডিয়াটা বোঝা গেল? হর্ষিত,
হ্যালো, না বলছি আইডিয়াটা বোঝা গেল? ঠিক আছে। কন্ডিশন টু, কন্ডিশন টু, কন্ডিশন টুতে কি হচ্ছে, উল্টো কেস। ডেল্টা হাইট এইচটা এবার গ্রেটার দেন, অবশ্যই মড, অবশ্যই মডে, ডেল্টা ল্যাট এইচ। কারণ একটা নেগেটিভ ভ্যালু একটা পজিটিভ ভ্যালু, আমি কখনো নেগেটিভকে পজিটিভে বেশি বলতে পারি না। ঠিক আছে, মানে আমার কথা হচ্ছে যে এটা যদি 300 হয়, প্লাস 300 হয়, ফর এক্সাম্পল অ্যাজিউম এটা হচ্ছে প্লাস 300, দেন ইউ মাস্ট অ্যাজিউম দিস ইজ এটা 200 বা 200 এনার্জি ছেড়েছে আর কি। তাহলে হাইডের ভ্যালুটা কত, -200, আর ল্যাটের ভ্যালুটা কত, +300। তাই সলের ভ্যালুটা কত হবে, +300 -200 +100। এভাবে অ্যাজিউম করতে বলছি 300 গ্রেটার দেন 200 হিসেবে। ঠিক আছে, তো এখানে কিন্তু হাইড্রেশনটা নেগেটিভ আছে, নেগেটিভ ভ্যালু কখনোই পজিটিভ থেকে বড় হতে পারে না, কিন্তু নেগেটিভের ম্যাগনিটিউডটা পজিটিভ থেকে বড়, যাতে সামেশন করলে নেগেটিভ আসে। তাহলে এই কেসে কি হয়ে যাবে, দেন ডেল্টা সল এইচ উইল বি লেগের দ্যান 0, solution will be exothermic and solubility decrease with increasing temperature, and solubility decrease with increasing temperature. তাহলে গ্রাফটা যদি টানি তাহলে কেমন দেখতে লাগবে, এদিকে টেম্পারেচার এদিকে সলিবিলিটি দিয়ে, তাহলে গ্রাফটা হয়ে যাবে এরকম, ফলিং, ইট উইল বি ফলিং। তাহলে এখানে একটা এক্সাম্পল হিসেবে এখানে একটা এক্সাম্পল নিই। ফর এক্সাম্পল H2SO4 কি জলে, এটা তোমরা সবাই মোটামুটি এক্সপিরিয়েন্স করেছো। ফর এক্সাম্পল H2SO4 প্লাস জল, ওটি সবাই এটা এক্সপিরিয়েন্স করেছো। H2SO4 জল দিলে ব্যাপারটা বেশ গরম হয়ে ওঠে। কেন গরম হয়, তার কারণ এখানে অনেকগুলো আয়ন তৈরি হচ্ছে, H প্লাস SO4 2-, কিন্তু জলটা অতটা বেশি আয়নে ভাঙে না, জলটা H2 হিসেবেই থেকে যায়। তাহলে এইখানে H2SO4 এর মধ্যে যে বন্ডটা আছে, HOS ডবল বন্ড O ডবল বন্ড OH, এই বন্ডগুলো ভাঙছে। তাহলে এটাই হচ্ছে আমার সেই ডেল্টা ল্যাট এইচটা, প্লাস ডেল্টা ল্যাট এইচ। বা দুটো H2SO4 এর মধ্যেও কোনো বন্ড থাকতে পারে, হাইড্রোজেন বন্ডিং এর মতো বন্ড, সেটাও ভাঙছে। এটার পাশে আরেকটা H2SO4 ইমাজিন করে নাও, OHS ডবল বন্ড O ডবল বন্ড OH, এদের মধ্যে কোনো ফিবল বন্ড থাকতে পারে, সেই বন্ডও ভাঙছে। তো যে বন্ডই ভাঙুক না কেন, ডেল্টা ল্যাট এইচ পজিটিভ ভ্যালু, কিন্তু যাই থাকুক সেটা পজিটিভ ভ্যালু হিসেবে ভাঙছে, ডেল্টা ল্যাট এইচ। এবার এই ওয়াটার যখন তৈরি হয়ে যাচ্ছে, মানে H প্লাস আয়ন যখন তৈরি হয়ে যাচ্ছে, তখন কিন্তু সেটা আবার ওয়াটারের সঙ্গে রিয়্যাক্ট করে
হাইড্রোনিয়াম আয়ন বানাচ্ছে H3O প্লাস, মানে ও এইচ এইচ, এই লোন পেয়ার একটা H প্লাস এলো, সেখানে কোঅর্ডিনেট বন্ড হলো, হয়ে তৈরি করলো কি ও এইচ এইচ এইচ, অক্সিজেনের মাথায় গেল প্লাস চার্জটা, আর অক্সিজেনের মাথায় একটা লোন পেয়ার থেকে গেল। তাহলে এখানে কি হবে, এখানে একটা এনার্জি রিলিজ হয়ে যাবে, যে এনার্জিটা রিলিজ হবে সেটা কি ডেল্টা হাইট এইচ। তো অবভিয়াসলি এই এনার্জিটা কিন্তু অনেকটাই বেশি, কারণ এখানে একটা কোভ্যালেন্ট বন্ডিং তৈরি হয়েছে কোঅর্ডিনেট মেথডে, ঠিক আছে। সিন্স H2SO4 ইজ আ স্ট্রং অ্যাসিড, সিন্স H2SO4 is a strong acid with strong resonance, আমরা রেজোনেন্স অলরেডি পড়েছি, with strong resonance of SO4 2 minus, thus এই ক্ষেত্রে ডেল্টা হাইট এইচটা অবভিয়াস ইন ম্যাগনিটিউডে, আমি বারবার বলছি, গ্রেটার দেন ডেল্টা ল্যাট এইচ হবে। ঠিক আছে, H2SO4 স্ট্রং অ্যাসিড উইথ স্ট্রং রেজোনেন্স অফ SO4 2 মাইনাস, মেকিং ইট স্টেবল, ওটাকে স্টেবল করছে, আর হাইড্রোজেন বন্ডেডটা আর হাইড্রোজেন প্লাসটা অ্যান্ড H প্লাস ফর্মিং কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড with lone pair of O in H2O, তাই জন্য এটার হাইড্রেশনটা খুব বেশি হচ্ছে ল্যাটিসের থেকে। তাহলে আমার ডেল্টা সল এইচ কি হয়ে যাচ্ছে, ডেল্টা সল এইচ লেস দ্যান 0 হয়ে যাচ্ছে। আগেরটা মতো এটারও ভ্যালুগুলো অ্যাজিউম করে নাও, আগেরটা যেমন অ্যাজিউম করেছিলাম, অ্যাজিউম দ্যাট দিস ওয়ান ইজ মাইনাস 100, প্লাস 100, আর এটা হচ্ছে অ্যাজিউম দিস ওয়ান ইজ প্লাস 300, মানে এনার্জি ছেড়েছে প্লাস 300, তাহলে এইটার ভ্যালু হয়ে যাচ্ছে মাইনাস 300, এটা প্লাস 100, তো টোটালটা হয়ে যাচ্ছে মাইনাস 200। তাহলে মড অফ মাইনাস 300 হুইচ ইজ 300, আর মড অফ প্লাস 100 হুইচ ইজ 100, অবশ্যই 300 থেকে বড়, তাই ব্যাপারটা এক্সোথার্মিক হয়ে যাচ্ছে, তাই সলিবিলিটি ডিক্রিজ করে যাচ্ছে। টেম্পারেচার বাড়াও, সলিবিলিটি ডিক্রিজ করে। এই কারণে কী করা হয়, আমরা যখন সালফিউরিক অ্যাসিড অ্যাড করি জলে, সালফিউরিক অ্যাসিডের ট্যাপ ওয়াটারের তলায় ধরি কি না, ট্যাপ ওয়াটারের তলায় ধরার পারপাসটা কি, পারপাসটা হচ্ছে যে হাইড্রেশন যেটা হচ্ছে, যে হাইড্রোজেনের সঙ্গে যে কোঅর্ডিনেট বন্ড করছে, যে এনার্জিটা বেরোচ্ছে, এনর্মাস এনার্জিটা বেরোচ্ছে, এই এনার্জিটাকে সাক করে নেওয়া, গরম হয়ে যাচ্ছে, হিট বেরোচ্ছে, আমরা হিটটাকে রিলিজ করাটা ইজি করছি, ঠান্ডা করছি, যাতে সলিবিলিটিটা বাড়ে। হর্ষিত, 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 হ্যাঁ, তোমায় এতক্ষণ ধরে ডাকছি, উত্তর দিচ্ছ না।
যাই হোক, এখানে তো মাইক অনের সিগন্যাল দেখাচ্ছিল না। যাই হোক, বুঝতে পেরেছো ব্যাপারটা? হুম। আচ্ছা, ব্যাপারটা বোঝা গেল তো? ওকে, এটা হলো মিক্সিংয়ের গল্পটা। ঠিক আছে, এটার মতো এত ডিটেলসে বাকিগুলো নেই, বাকিগুলো কম্পারেটিভলি ইজি আছে। নাম্বার টু, কিন্তু এখানে দুখানা ব্যাপার একসাথে হচ্ছে। ডিফিউশন, ঠিক আছে? মিক্সিং এর ক্ষেত্রে যেটা ব্যাপার সেটা হচ্ছে ডেল্টা সলিড গ্রেটার দ্যান জিরো হতে পারে, লেস দ্যান জিরো হতে পারে, ডিপেন্ড করে কোন কন্ডিশনে আছে। ডিফিউশনে অবভিয়াসলি এটা গ্রেটার দ্যান জিরোই হবে। এরকম একটা চেম্বার থাকে, চেম্বারের মধ্যে কোনো একটা সলিডকে তুমি রেখে দাও, ঠিক আছে? সলিড গ্যাস ডিফিউশন, দু রকম ডিফিউশন, একটা হচ্ছে সলিড গ্যাস ডিফিউশন, দু রকম নয়, অ্যাকচুয়ালি তিন রকম বলা যেতে পারে। আর এটা হচ্ছে লিকুইড গ্যাস ডিফিউশন, আর এটা হচ্ছে গ্যাস গ্যাস ডিফিউশন। বা দুভাবে ভাগ করে দিতে পারি, diffusion in liquid, diffusion in gas. Let's divide it two way, diffusion in liquid and diffusion in gas. এটাকে diffusion in gas বলে দিই। এটা ডিপেন্ড করবে না সলিড না লিকুইড না গ্যাস। diffusion in gas, আর পরেরটা হচ্ছে diffusion in liquid। লিকুইডের কন্টেনারটা ঢাকতে হবে না, কন্টেনারটা ওপেন থাকলেও কোনো অসুবিধা নেই। দ্য অনলি থিং ম্যাটার্স যে একটা লিকুইড থাকতেই হবে। লিকুইডের ডিফিউশন কী করে হচ্ছে? লিকুইড আছে। এবার যদি ধরো এখানে কোনো একটা কনডেন্স কন্ডিশনে কোনো একটা মলিকিউলস থাকে, কনডেন্সড মলিকিউল বা কনডেন্স ম্যাটার, তাহলে এখানে হাই প্রেশার আছে, হাই প্রেশার, আর এখানে একটা লো প্রেশার, বাকি জায়গাতে লো প্রেশার আছে। তাহলে এই গোটা জিনিসটা কি করবে? ডিফিউজ করার চেষ্টা করবে by breaking it into small pieces, by breaking it into small pieces, গোটা জায়গার প্রেশারটাকে ইকুয়াল করার চেষ্টা করবে। আর এই ব্রেকিংটা হচ্ছে কি করে? ব্রেকিংটা হচ্ছে নেগেটিভ প্রেশারে, ভ্যাকুয়াম। বাকি জায়গাতে যেহেতু প্রেশারটা কম, তাই বাকি জায়গাটা একটা নেগেটিভ প্রেশার ডেভেলপ করেছে। তো এই জিনিসটা চারিদিকে ছড়িয়ে পড়ছে। তাহলে এখানে যে এনার্জিটা আছে সেটা হচ্ছে পজিটিভ এনার্জি, বন্ড ব্রেক, ডেল্টা ডিফ এইচ গ্রেটার দ্যান জিরো। ঠিক আছে, এটা হচ্ছে ডিফিউশন হচ্ছে ডিউ টু নেগেটিভ প্রেশার। তুমি যদি এই প্রেশারগুলোর নাম দাও P1 আর P2, তাহলে এটা হচ্ছে P2 মাইনাস P1, লো প্রেশার মাইনাস হাই প্রেশার। এর ভ্যালুটা হচ্ছে নেগেটিভ প্রেশার তৈরি করছে, তার জন্য বন্ডটা ব্রেক করে যাচ্ছে। সেম গোজ ফর হিয়ার। তুমি একটা লিকুইডের মধ্যে এক ফোঁটা কালি ফেলে দাও, বা কোনো একটা চিনির মলিকিউলকে তলায় রেখে দাও, যেটা সলিউশনে হয়, ওটা তো একরকম ডিফিউশনই না। সলিউট পার্টিকেলগুলো সলিউশনের মধ্যে কি করে ছড়িয়ে পড়ে, হোমোজিনিয়াস ক্রিয়েট করে কি করে? বাই ক্রিয়েটিং দ্যাট ডিফিউশন পসিবল, বাই ক্রিয়েটিং দ্যাট বন্ড ব্রেকিং পসিবল। এটাও যেটা আছে,
এটাও যেটা আছে এখানেও ঠিক একই কন্ডিশন হয়। এখানে C1 থাকে হাই হাই কনসেন্ট্রেশন, C1, আর এটা হচ্ছে লো কনসেন্ট্রেশন C2। তাহলে এটা ছড়িয়ে পড়ে হোমোজিনিয়াস ওয়েতে ডিউ টু কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। এখানে বন্ড ব্রেক করে ডিউ টু কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। ঠিক আছে, এখানেও বন্ড ব্রোকেন। তার মানে ডেল্টা ডিফ এইচ গ্রেটার দ্যান 0 ডিউ টু কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। হাই কনসেন্ট্রেশন, লো কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট ক্রিয়েট হচ্ছে, দ্যাট ইজ C1 মাইনাস C2। যেহেতু এখানে নেগেটিভ কথাটা ইউজ করি তাই C2 মাইনাস C1 করলাম না। C1 মাইনাস C2 হচ্ছে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, এই কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের জন্য ছড়িয়ে পড়ছে। বোঝা গেল তো ডিফিউশন কেন হয়, কখন হয়? প্রেশার ডিফারেন্সে গ্যাসের মধ্যে ডিফিউশন হয়, কনসেন্ট্রেশন ডিফারেন্সে লিকুইডের মধ্যে ডিফিউশন হয়। ঠিক আছে, এই প্রেশারকে লেখা হয় PV equals to nRT or P equals to N by VRT। ওকে, এটা হচ্ছে প্রেশার গ্রেডিয়েন্টের ইকুয়েশন, মানে প্রেশার ইকুয়েশন। আর এখানে হচ্ছে C equals to N by V, এখানে C equals to N by V, that is equals to P by RT। ঠিক আছে, তাহলে বেসিক্যালি দুটো সেম ইকুয়েশন দিয়ে রিপ্রেজেন্ট হচ্ছে। কনসেন্ট্রেশন মানে মোল পার লিটার, মানে নাম্বার অফ মোলস N, লিটার মানে ভলিউম N বাই V। তো PV ইকুয়ালস টু nRT হয়, তাহলে N বাই V ইকুয়ালস টু কী হবে? P বাই RT হবে। তার মানে কনসেন্ট্রেশন অ্যাকচুয়ালি এক ধরনের প্রেশার গ্রেডিয়েন্ট, আর প্রেশারও এক ধরনের কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। ওকে, পার্টিকুলারলি এই ফ্যাক্টটা হয়তো এই চ্যাপ্টারে কোনো দরকার নেই, কিন্তু ক্লাস 12-এ আমার দরকার আছে। এখন আমরা ক্লাস 12-এর প্রিপারেশনও স্টার্ট করে দিয়েছি 11-এর মধ্যে দিয়ে। আর নাম্বার 3 মিক্সিংয়ের মধ্যে হাইড্রেশন ডিহাইড্রেশন। হাইড্রেশন ডিহাইড্রেশন, যেমন ধরো CuSO4, CuSO4 এর কালারলেস হোয়াইট সল্ট, হোয়াইট কালারলেস সল্ট, এর সঙ্গে যদি তুমি 5খানা জল দাও, তাহলে এটা গ্রিনিশ ব্লু কালারের CuSO4 ডট 5H2O হয়ে যায়। তার মানে কি হলো, এখানে বন্ড ফর্ম হয়েছে, তার মানে এখানে কিছুটা হিট রিলিজ হবে, প্লাস ডেল্টা হাইড এইচ। এই হাইড এইচটা কিন্তু এই হাইড এইচটাই সেম কনসেপ্ট, খালি ওটা আয়নের সাথে হচ্ছিল সলিউশনের মধ্যে, এটা সলিডের সাথে হচ্ছে। ম্যাগনিটিউডটা সেম, কনসেপ্টটা সেম, এক্সোথার্মিক, এই রিয়াকশনটা এক্সোথার্মিক হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে ব্লু
ক্রিস্টালাইন সলিড, ব্লু ক্রিস্টালাইন সলিড। আচ্ছা, হোয়াইট লিখলাম আর কালারলেস লেখার কি মানে আছে? এখানে হোয়াইট কালারলেস সল্ট কেন লিখেছি? হোয়াইট অ্যামরফাস সল্ট লেখা উচিত এখানে আমার, অ্যামরফাস সল্ট। তাহলে এখানকার রিয়াকশনটা এক্সোথার্মিক, গোটা রিয়াকশনটা এক্সোথার্মিক হচ্ছে। আর ডেল্টা হাইট এইচটা আমার লেস দেন 0 হচ্ছে, নেগেটিভ। অবভিয়াসলি প্রোডাক্ট সাইডে আছে, নেগেটিভই হবে। তাহলে উল্টো দিকে যদি আমাকে করি, CuSO4 ডট 5H2O, এটাকে যদি তুমি ডেল্টা ড্রাই এইচ সাপ্লাই করো, তাহলে সেটাই তোমাকে আবার CuSO4 হোয়াইট অ্যামরফাস সলিডে পাঠিয়ে দেবে আর 5H2O কে সেপারেট করে দেবে। ঠিক আছে, এটা হচ্ছে ডেল্টা ড্রাই এইচ, এটা গ্রেটার দ্যান 0, হুইচ মিনস enthalpy of dehydration, enthalpy of dehydration, এটা হচ্ছে enthalpy of hydration, এবং সবই হচ্ছে মোলার ভ্যালু। এগুলো সব কিন্তু আমরা 1 মোল সাবস্টেন্সের জন্য ক্যালকুলেট করছি। ওকে, আচ্ছা, আমি এখানে সলিউশনের কথা বলতে গিয়ে আমি ডিজলভ কীভাবে হয় সেভাবেই খালি দেখিয়েছিলাম। এখানে একটা জিনিস আমি মিস করে গেছি, সেই জন্য আমি একটু এখানে রিপিট আসছি, বা এখানে লিখে দিচ্ছি। এনথালপি অফ প্রেসিপিটেশন ঠিক আছে, ডেল্টা পিপিটি অফ এইচ যদি হয়, তাহলে ডেল্টা পিপিটি অফ এইচ হচ্ছে মাইনাস অফ ডেল্টা সল এইচ। when delta sol H greater than 0, condition 1, তখন ডেল্টা পিপিটি এইচটা আমার লেস দ্যান 0 হয়ে যাবে, মানে তখন হিট ছেড়ে ওটা প্রেসিপিটেট করবে। যখন হিট ছাড়তে প্রেসিপিটেট করবে, ডেল্টা পিপিটি এইচ উইল বি লেস দ্যান 0। তার মানে while precipitating it will produce heat। তাহলে এদের ক্রিস্টাল করার টেকনিকটা কি? কুল করো, স্যাচুরেটেড সলিউশনকে কুল করো। তো টেকনিক অফ ক্রিস্টালাইজেশন তাহলে কি হচ্ছে এখানে? টেকনিক অফ ক্রিস্টালাইজেশন হচ্ছে সুপার স্যাচুরেটেড সলিউশনকে কুল করো, কুল ডাউন সুপার স্যাচুরেটেড সলিউশন, যেহেতু এখানে এক্সোথার্মিক রিয়াকশন হচ্ছে। ওকে, আর যখন উল্টোটা হচ্ছে, when delta sol H টা less than 0, মানে কন্ডিশন 2,
তখন ডেল্টা পিপিটি এইচ আমার গ্রেটার দ্যান 0 আছে, সেক্ষেত্রে while precipitating it will be cooling. Endothermic, but it will require heat. It will require heat. Be cooling কথাটা বলার থেকে it will require heat. তাহলে এর টেকনিকটা কি? এর ক্ষেত্রে টেকনিক অফ ক্রিস্টালাইজেশন একটু চেঞ্জ হয়ে যাবে। দ্য টেকনিক অফ ক্রিস্টালাইজেশন হচ্ছে হিট কনসেন্ট্রেটেড সলিউশন to vaporize excess solvent. এক্সেস সলভেন্টটাকে উড়িয়ে দাও, বাকিটা ক্রিস্টালাইজ হইতে শুরু করে দেবে। তো এটা হচ্ছে প্রেসিপিটেশনের গল্পটা। প্রেসিপিটেশন তখন মিস করে গেছিলাম। এনিওয়ে, সো দিজ আর দ্য ফিজিক্যাল। So let's draw a boundary around physical. Then we can go chemical. Okay. কেমিক্যাল এগুলো ফিজিক্যালের থেকে আরো একটু সোজা হয়, এই কারণে আমি কেমিস্ট্রি পড়াচ্ছি বলে আমি এটা ফেভারিং করছি। তোমরা নিজেই দেখতে পাবে যে এত রিভার্সিবল ব্যাপারটা নেই, তো ইজিলি বোঝা যায় ব্যাপারটাকে। হিট অফ ফরমেশন, বি, এতগুলো ফিজিক্যাল চেঞ্জ গেল। এ গেল হচ্ছে স্টেট চেঞ্জ, বি গেল হচ্ছে মিক্সিং। নাও সি, সি এর 1, এটা হচ্ছে কেমিক্যাল চেঞ্জেস। or thermochemistry. থার্মোকেমিস্ট্রি চারটে রিয়াকশন, এই চারটে রিয়াকশন দিয়ে আমরা যে কোনো রিয়াকশনের রিট অফ রিয়াকশনকে বার করতে পারি। হিট অফ ফরমেশন, ফার্স্টে হচ্ছে হিট অফ ফরমেশন। হিট অফ ফরমেশন, ঠিক আছে। এটা ডেফিনেশন কি? হিট রিকোয়ার্ড to form any element or compound, to form 1 mole of any element or compound, 1 mole of any element or compound in their native state, নেটিভ স্টেট হতে হবে কিন্তু, হ্যাঁ, কম্পাউন্ড ইন দেয়ার নেটিভ স্টেট। নেটিভ স্টেট মানে যেটা লিকুইড সেটাকে লিকুইড কন্ডিশনে তৈরি করব, যেটা গ্যাস সেটা গ্যাসের কন্ডিশনে তৈরি করব। নেটিভ স্টেট ফ্রম স্ক্র্যাচ অ্যাটম। স্ক্র্যাচ অ্যাটম বা স্ক্র্যাচ এলিমেন্ট, একদম যেটা যা যা দিয়ে তৈরি সেইখান থেকে আমরা এটাকে তৈরি করছি। স্ক্র্যাচ অ্যাটম না লিখে স্ক্র্যাচ এলিমেন্ট লেখা ভালো। যেমন ধরো ফর এক্সাম্পল CO2 তৈরি করব, আচ্ছা এখানে হিট রিকোয়ার্ড হতে পারে, হিট রিলিজও হতে পারে। কোনো কিছু তৈরি করতে গিয়ে হয়তো দেখালো বন্ড ফর্ম হচ্ছে, তো
তা সেক্ষেত্রে তো রিলিজও হতে পারে। রিকোয়ার্ড স্ল্যাশ রিলিজড। ফর এক্সাম্পল, C as a graphite plus O2 is in gas is forming CO2, which is also in gaseous state. It should be in gaseous state. Liquid state হলে কিন্তু ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। প্লাস 393.5 kJ। তাহলে এখানকার ডেল্টা এফ এইচ, আচ্ছা এগুলো সব সিঙ্গেল লেটারে লেখা হয়, ঠিক আছে। ডেল্টা এফ এইচ, ডিফারেন্স বিটুইন থার্মোফিজিক্স অ্যান্ড থার্মোকেমিস্ট্রি কি? এখানে এই ডেল্টার পর সিঙ্গেল লেটার দিয়ে লেখা হয়। আর থার্মোফিজিক্সে লেখা হয় কি? ডেল্টার পর ট্রিপল লেটার দিয়ে লেখা হয়, ট্রিপল লেটার দিয়ে তারপর এইচ লেখা হয়। ঠিক আছে, সে কারণে দেখো স্টেট চেঞ্জের ক্ষেত্রে সলিড টু গ্যাস ডেল্টা ফিউজ এইচ, আর সলিড টু লিকুইড ডেল্টা ফিউজ এইচ, এটা ডেল্টা ফ্রি এইচ। এখানে হচ্ছে ডেল্টা ভ্যাপ এইচ, এখানে ডেল্টা কন এইচ, এখানে ডেল্টা সাব এইচ, এখানে ডেল্টা কন এইচ। অবশ্যই এখানে মাথার উপর একটা জি লেখা হয়, জি ফর গ্যাসিয়াস। জিটা আমি এখানে লিখিনি, তাই গেল। এই যে ওই যে বলেছিলাম গ্যাসিয়াস কন্ডেনসেশন, এই গ্যাসিয়াসের জন্য ডেল্টা জি এইচটা লেখা হয়। ঠিক আছে, এখানে সব সিঙ্গেল লেটার দেখতে হবে। তাই ডেল্টা এফ এইচ হচ্ছে -393.5 কেজে পার মোল অফ CO2 এভাবে এক্সপ্রেস করা হয়। ওকে, তো ধরো কেউ আমাকে বানাতে দিয়েছে C2H5OH, কেউ আমাকে বানাতে দিয়েছে C2H5OH, তাহলে সেক্ষেত্রে আমি কিভাবে লিখবো? লিকুইড কন্ডিশনে বলছি নেটিভ স্টেটে বানাতে হবে, তা সেক্ষেত্রে কি লিখবো? 2C in graphite plus 3H2 in gaseous state plus half O2 in gaseous state করলে যে অ্যামাউন্ট অফ এনার্জিটা আমি পাবো প্রোডাক্ট সাইডে, দ্যাট ইজ delta FH of ethanol -277 kJ per mole of C2H5OH। কনসেপ্টটা বোঝা গেল তো হিট অফ ফরমেশনের? ওকে, এবার এখানে কিছু নোটেবল মার্কস, সেটা হচ্ছে ফরমেশন অফ এনি এলিমেন্ট, formation of any element at their native state, formation enthalpy rather of any element at their native state equals to 0. Equals to 0 মানে delta FH of O2 in gaseous state equals to 0. Delta FH of Br2 in liquid state equals to 0. কোনোদিন কারুর
নেটিভ স্টেট ছাড়া অন্য স্টেটে গেলে তখন একটা চেঞ্জ হতে পারে, বাট নেটিভ স্টেটে তৈরি হওয়ার সময় কোনো এনার্জি লাগে না। ফরমেশন অফ আনস্টেবল মলিকিউল পজিটিভ, গ্রেটার দ্যান জিরো। formation enthalpy of unstable molecule greater than 0, যেমন delta FH of NO, it is plus 90.25, unstable. Delta FH of NO2 plus 33.18। তার মানে তুমি এখান থেকে দেখে বুঝতে পারছো যে NO2 is more negative than Na, তাই জন্য NO2 is more stable। এটা more stable, এটা less stable। যত বেশি পজিটিভের দিকে যাবে তত কম স্টেবল হবে, যত বেশি নেগেটিভের জায়গায় যাবে তত বেশি স্টেবল হবে। ঠিক আছে, আর কাদের পজিটিভ হয়? এনি এলিমেন্ট ইন নট ইন দেয়ার any element not in their native state। greater than 0, যেমন ধরো Br2 in liquid state, Br2 in gaseous state, এটা প্লাস 30.91, বোঝাই যাচ্ছে আনস্টেবল। এনি এলিমেন্ট অ্যাজ অ্যাটম, অ্যাটমিক কন্ডিশনেও গ্রেটার দ্যান 0 হয়, যেমন ডেল্টা FH অফ হাইড্রোজেন অ্যাটম in gaseous state, hydrogen atom, that is equals to plus 217, কারণ বন্ড ভেঙেছো। H2 কন্ডিশনে 0 ছিল, H কন্ডিশনে 217 দিতে হয়েছে। কার্বন গ্যাসিয়াস স্টেটে 715। এই ভ্যালুগুলো মনে রাখার দরকার নেই, কিন্তু ভ্যালুগুলো তোমাকে দিয়ে দেবে পরীক্ষায় কোয়েশ্চেনে। 121 কোয়েশ্চেনে পরীক্ষায় দিয়ে দেবে ভ্যালুগুলো, বাট তোমার বোঝা উচিত যে এই জিনিসগুলো পজিটিভ হয়, এইগুলো পজিটিভ, বাকি সব নেগেটিভ। হিট অফ ফরমেশন এই তিনটে কেসে পজিটিভ হয়, ওই একটা কেসে 0 হয়, আর বাকি কেসগুলোতে নর্মালি থাকে। ওকে, এটা হলো হিট অফ ফরমেশন। নাম্বার 2, হিট অফ কম্বাসন। হিট অফ কম্বাসন, আগেরটাতে কিছু পজিটিভ পেয়েছিলাম, এবার কিছু পজিটিভ নেই, এবার আমাদের নিশ্চিন্তি। এটাকে লেখা হয় ডেল্টা CH করে, ডেল্টা CH, ইট ইজ অলওয়েজ লেস দ্যান 0, ইট ইজ অলওয়েজ লেস দ্যান 0। এখানে যেমন তলায় যেমন আলোচনা করেছি, এখানে আলোচনা কোনো দরকার নেই, অলওয়েজ লেস দ্যান 0। কোনো জিনিসকে পোড়ালে হিট বেরোবেই বেরোবে। ওকে, আচ্ছা, এই কথাটা বলার আগে ফরমেশনের একটা ছোট্ট অ্যাডিশনাল ইউজ বলে, ইউজ অফ ফরমেশন এনথালপি।
এটা আগের দিন আমরা এখন ক্লাস করছিলাম তখন দেখেছিলাম, বাট সেটা আজকে আরেকবার মেনশন করে দিচ্ছি। ডেল্টা আর এইচ মানে হিট অফ রিয়াকশন is basically delta FH of product minus delta FH of substrate। তা তোমার যদি কোনো চার্ট থাকে এরকম, সেই চার্টে যদি সবকটা প্রোডাক্ট আর সবকটা সাবস্ট্রেটের ফরমেশন এনার্জি দেওয়া থাকে, তুমি সেগুলোকে সাম করে প্রোডাক্ট থেকে সাবস্ট্রেটটা মাইনাস করলে হিটটা এক্সোথার্মিক হচ্ছে না এন্ডোথার্মিক হচ্ছে তুমি আগে থেকেই বুঝে যাচ্ছ। তোমার যদি মনে আছে আগের দিন আমরা এইরকম একটা গ্রাফ করেছিলাম এন্ডোথার্মিক এক্সোথার্মিকের জন্য, কোথায় গেল গ্রাফটা, এই যে এইখানে, তখন এই যে এইচএস এইচপি এটা এন্ডোথার্মিকের জন্য এক্সোথার্মিকের জন্য করছি, তারপরে এইচএস এইচপি করছিলাম, এইগুলোই হচ্ছে সেই হিট অফ ফরমেশনের সামেশনটা। ঠিক আছে, আমরা আগের দিন এনথালপি অফ সাবস্ট্রেট বলছিলাম, এই যে টোটাল এনথালপি অফ সাবস্ট্রেট বা টোটাল এনথালপি অফ প্রোডাক্ট বলছিলাম এইচপি কে, এই যে টোটাল এনথালপি অফ প্রোডাক্ট, এটা কোনটা, এটা বেসিক্যালি ওই ডেল্টা এফ এইচ অফ প্রোডাক্ট। ডেল্টা এফ এইচ অফ সাবস্ট্রেট। তাহলে এটাই হচ্ছে সুবিধা থার্মোকেমিস্ট্রি। আমি একটা রিয়াকশনটা রিয়েলিটিতে করার আগেই কি কন্ডিশন লাগবে, তার কি টেম্পারেচার লাগবে, কতটা হিট সে ছাড়বে, সেটা ক্যালকুলেট করে বার করে দিতে পারি। হিট অফ কম্বাসন, এবার হিট অফ কম্বাসন আছে, হিট অফ কম্বাসন যে কোনো একটা কম্পাউন্ড, 1 মোল কম্পাউন্ডকে বা সাবস্টেন্স এলিমেন্ট হতে পারে, হ্যাঁ, সেই 1 মোল সাথে চাই হিট লাগছে, রিকোয়ার্ড রিলিজড এনার্জি, রিলিজড দুখানা এল হয়ে গেল, রিলিজড এনার্জি বাই কম্বাসন অফ 1 মোল সাবস্টেন্স completely in excess air, excess O2 rather air নয়, excess O2, এটাকে আমি বলছি হিট অফ কম্বাসন, ডেল্টা সি এইচ অর এনথালপি অফ কনভার্সন। ঠিক আছে, যদি কোনো এলিমেন্ট থাকে, ধরো কার্বন বা সালফার, সালফারের সঙ্গে ধরো O2 দিয়েছি, সালফার সলিড কন্ডিশনে আছে আর O2 গ্যাসিয়াস কন্ডিশনে আছে, তাহলে এটা SO2 তৈরি করবে গ্যাসিয়াস কন্ডিশনে, প্লাস মোটামুটি কত এনার্জি দেবে, হ্যাঁ 296.83 কিলোজুল দেবে। ঠিক আছে, তাহলে এখানে ডেল্টা সিএইচ কত, ডেল্টা সিএইচ হচ্ছে মাইনাস 296.83 ফর 1 মোল এস। এটা হচ্ছে সালফারের হিট অফ কম্বাসন, এত জুল। অলসো সিন্স এটা SO2 ছাড়া অন্য কিছু প্রোডাক্ট তৈরি করছে না, অলসো এটাই ডেল্টা এফ এইচ অফ SO2 1 মোল। এটা অ্যাক্সিডেন্টালি এলিমেন্টের ক্ষেত্রে আমরা পাই। ঠিক আছে, এলিমেন্টের ক্ষেত্রে তার মানে ফর এলিমেন্ট combustion enthalpy equals to
ফরমেশন এনথালপি অফ দ্য অক্সাইড, ফরমেশন এনথালপি অফ দ্য অক্সাইড হয়ে যাচ্ছে। কিন্তু যদি কোনো কম্পাউন্ড থাকতো, যেমন ধরো CH4, তাহলে সেটা হতো না, সেটা আলাদা ব্যাপার। CH4 এটা গ্যাসিয়াস স্টেটে আছে, তার সঙ্গে তুমি দুটো O2 দিতে, তাহলে CO2 আর 2H2O তৈরি হতো। এই কেসে কিন্তু আমরা হিট অফ ফরমেশনটা পাচ্ছি না, কিন্তু কম্বাসন এনথালপিটা পাচ্ছি। এটা আমার কত ভ্যালু হবে? মোটামুটি কম্বাসনে CH4 এর ভ্যালু হচ্ছে 890 কিলোজুল পার মোল। তাহলে ডেল্টা CH অফ CH4 কত? 1 মোল CH4 সেটা হচ্ছে -890 কিলোজুল পার মোল। কম্বাসন এনথালপিটা বোঝা গেল? ইটস ভেরি ইজি, জাস্ট 1 মোল সলিডকে ধরে পুড়িয়ে দাও। নাম্বার 3, এনথালপি অফ অ্যাটোমাইজেশন, এটা আমরা আগেই করেছি। এনথালপি অফ অ্যাটোমাইজেশন কিন্তু ওখানে আমরা মেটালের জন্য খালি দেখেছিলাম, আমরা এখানে দেখবো আমরা যে কোনো কম্পাউন্ডকে, যে কোনো এলিমেন্টকে যদি অ্যাটোমাইজ করতে পারি, তাহলে যে অ্যামাউন্ট অফ এনার্জিটা আমাকে সাপ্লাই করতে হয়। ডিপেন্ড করে না তুমি কম্পাউন্ডকে করছো না এলিমেন্টকে করছো। তো নন মেটালের ক্ষেত্রেও তুমি হতে পারে, ধরুন তো Cl2 প্লাস এটাকে লেখা হয় ডেল্টা AH দিয়ে, ডেল্টা AH, এটা হয়ে গেল 2Cl, বা Cl2 এর ক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে, 1 মিনিট, হ্যাঁ, 242 কিলোজুল যদি এনার্জি দাও, তাহলে এটা 2Cl হচ্ছে। তাহলে এখানকার ডেল্টা AH কত? তাহলে ডেল্টা AH ফর 1 মোল Cl2 ইকুয়ালস টু 242 কিলোজুল। এটা হচ্ছে নন মেটালের জন্য। ঠিক তেমনি মেটালের জন্য হতে পারে এরকম এক্সাম্পল, সোডিয়াম। সোডিয়াম সলিড অবস্থায় আছে, আচ্ছা এখানে ক্লোরিনকে গ্যাসিয়াস অবস্থায় থাকতে হবে, অন্য কোনো স্টেট হলে আবার এক্সট্রা এনার্জি লাগবে। সোডিয়াম সলিড অবস্থায় আছে, সেটাকে তুমি এনার্জি দিচ্ছ 108 কিলোজুল, তাই সেটা তৈরি করবে কি? সোডিয়াম গ্যাস। সাবলিমেশন যেটা বলছিলাম তখন, সাবলিমেশন। তাহলে ডেল্টা AH ফর 1 মোল Na, that is equals to delta sub H for Na metal, that is equals to plus 108 কিলোজুল। এগুলো সব প্লাসে হচ্ছে, এনার্জি অফ অ্যাটোমেশন সব প্লাসে, এটা অলওয়েজ গ্রেটার দ্যান 0। আমরা এখানে আগেরটা এমন লিখেছিলাম, ডেল্টা CH অলওয়েজ লেস দ্যান 0, H অলওয়েজ গ্রেটার দ্যান 0 আছে। ঠিক আছে, এটা হলো মেটালের জন্য। আর তুমি পেতে পারো কম্পাউন্ডের জন্য, CH4 গ্যাসিয়াস স্টেটে আছে, এটাকে যদি তুমি 16064 কিলোজুল এনার্জি দাও, তাহলে একটা C অ্যাটমে ভেঙে যাবে, গ্যাসিয়াস স্টেটেই থাকবে সেটা, আর 4টে H অ্যাটমে ভেঙে যাবে, যেগুলো গ্যাসিয়াস স্টেটে থাকবে। তাহলে এখানে আমার পাচ্ছি ডেল্টা AH ফর
1 mole CH4, that is 1664 kilojoule. Last of this type, that is number 4, enthalpy of neutralization, that is also exothermic, delta NH, it is almost constant, minus 57.1 kilojoule, almost constant. Since neutralization means একটাই রিয়াকশন, নিউট্রালাইজেশন মিন্স হচ্ছে H প্লাস প্লাস OH মাইনাস ইকুয়ালস টু H2O। নিউট্রালাইজেশন কাকে বলে? ইকুয়াল নাম্বার অফ H প্লাস from acid and OH minus from base, from alkali, base না লিখে alkali লিখি, forming bond without leftover, without any leftover, is called neutralization। তাহলে সে যেরকম অ্যাসিড আর যেরকম বেশি হোক না কেন, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট আদার পার্ট অফ দ্য রিয়াকশন, জাস্ট যে পোর্শনটা H প্লাস আর OH মাইনাসটা বন্ড করছে, দ্যাট ইজ নিউট্রালাইজেশন পার্ট, অ্যান্ড দ্যাট ইজ অলওয়েজ কনস্ট্যান্ট। সে যেখান থেকে আসুক কেন, যেহেতু H প্লাস আর OH মাইনাসটা সেম থাকছে, তার জন্য সব জায়গাতে একই এনার্জি পাওয়া যাচ্ছে। তার মানে আমি যদি HCl প্লাস NaOH করি, তাহলে এখানে Na প্লাস প্লাস Cl মাইনাস প্লাস H2O হবে। তাহলে এখানে আমি ওই 57.1 কিলোজুল এনার্জিটা পাবো। সিন্স নো বন্ড, নো এনার্জি। কোনো বন্ড করেনি, কোনো এনার্জি চেঞ্জও হয়নি। এটা যদি HCl এর জায়গায় H2SO4 হতো, প্লাস ধরো CaOH হোল 2 হতো, তাহলে এটা Ca2 প্লাস SO4 2 মাইনাস প্লাস 2HOH হতো। তাহলে এক্ষেত্রে আমি পেয়ে যেতাম 114.2 কিলোজুল। যেহেতু 2 মোল H2O আছে, তাহলে ফর শুধু H2O এটাও সেম 57.1ই থাকতো। ইট ডাজন্ট চেঞ্জ, এ সব ক্ষেত্রেই সেম থাকে। এখানে নো বন্ড, নো চেঞ্জ। ঠিক আছে? যদি অ্যাসিড বা বেস কেউ উইক হয়ে পড়ে, ইফ আইদার অ্যাসিড অর বেস বা অ্যালকালি লিখি, অ্যালকালি ইজ উইক,
then some bond will be formed between acid and basic radical, acid and basic radicals, basic radicals মানে এই পোর্শনটা যেখানে নো বন্ড ফর্ম করছিল, basic radicals. So there might be a chance, so there might be a chance of formation of heat as product or consumption of heat. সেক্ষেত্রে ভ্যালুটা differ from 57.1. In those case slightly differ from 57.1. সেক্ষেত্রে সামান্য এদিক ওদিক হতে পারে। যেমন এই রিয়াকশনটা যদি আমি HCl না করে CH3COH দিয়ে করতাম তাহলে ওটা 56.1 হতো। এটা HCl না করে যদি আমি CH3COH করতাম উইক অ্যাসিড CH3COOH, তাহলে আমি এখানে এই CH3COO Na পেতাম প্লাস HOH পেতাম। তো সেই ক্ষেত্রে আমার এনার্জিটা হয়ে যেত প্লাস 56.1 কিলোজুল। তাহলে এখানে কিছুটা বন্ড এনার্জি অ্যাবজর্ব হতো আর এখানে কিছুটা এনার্জি রিলিজ হতো। তো এই দুটো সামেশন হচ্ছে প্লাস 1 কিলোজুল, এটার জন্য মাইনাস 57 কিলোজুল আছেই, তা টোটালটা প্লাস মানে মাইনাস 56 কিলোজুলটা হয়ে যাচ্ছে। বিকজ এটা উইক, সিন্স এটা উইক অ্যাসিড। সেম গোস ফর আমি যদি এই জায়গাতে NaOH এর জায়গায় NH4OH দিতাম, instead of NaOH if I have taken NH4OH, তাহলে ওখানেও NH4Cl তৈরি হতো প্লাস H2O তৈরি হচ্ছে প্লাস এখানে হচ্ছিল 51.5 কিলোজুল। তার মানে কি এখানের জন্য মাইনাস 57.1টা ঠিক আছে, টোটালটা মাইনাস 51.5 থাকছে। তাহলে এইখানে বন্ড তৈরির জন্য একটা হিট রিলিজ হতো আর এইখানে বন্ডটা ভাঙার জন্য একটা হিট প্লাস হতো। এই দুটো সামেশনটা হতো প্লাস 5.6, which is giving us minus 51.5. এটা কেন হলো? Since this is weak base, this is weak base, weak alkali. Okay, this much is the difference. Otherwise the things are equal in all the neutralization cases. But just এটা একটা অ্যাপ্লিকেশন করি তাহলে আমাদের থার্মোকেমিস্ট্রি পোর্শনটা শেষ হয়ে যাবে। অ্যাপ্লিকেশন অফ হেস ল
in context with chemical reaction. আগের দিন হেজ ল শিখেছিলাম, এবার সেটাকে দেখাচ্ছি যে আজকে যেগুলো শিখলাম তার সঙ্গে কি মিল বা কিভাবে সেটা ইউজ করতে হবে। একটা রিয়াকশন আছে, তার হচ্ছে বর্ন হেবার সাইকেল। এটাতে কি করা হচ্ছে, এটাতে ওই সোডিয়াম ক্যাটায়নকে বা সোডিয়াম মেটালকে এনে সলিড মেটালকে ক্লোরিন অ্যানায়নের সাথে, মানে ক্লোরিন গ্যাসের সাথে রিয়্যাক্ট করিয়ে Cl2 রিয়্যাক্ট করিয়ে আমরা সোডিয়াম ক্লোরাইড সলিড তৈরি করব। এবং তার সঙ্গে কিছুটা হিট পাবো। আমাদের খুঁজে বার করতে হবে ডেল্টা আর এইচটা কত আছে বাই দ্য হেল্প অফ দ্য আদার রিয়াকশনস, আদার এনার্জিজ। তাহলে আমাদের কাজ কি হবে, এটাকে আগে মাল্টিপল স্টেপে ভেঙে নেওয়া, এই গোটা রিয়াকশনটাকে মাল্টিপল স্টেপে ভেঙে নেওয়া করে প্রত্যেকটা স্টেপের রিয়াকশন যেটা চার্ট থেকে পাই। তাহলে অ্যাকশন ওয়ানটা কি, ডিভাইড ইট ইন্টু মাল্টিপল স্টেপ। স্টেপ টুটা কি, ফাইন্ড আউট দ্য ভ্যালু ফ্রম দ্য চার্ট of each reaction, each step of reaction from the chart কি কি চার্ট থাকবে, এই আগে যে কটা করিয়েছি, এর আগে যে কটা করিয়েছি, ফিউশনের চার্ট, ফ্রিজিং এর চার্ট, ভেপোরাইজেশনের চার্ট, কনডেনসেশনের চার্ট, সাবলিমেশনের চার্ট, তারপর এখানে ফরমেশনের চার্ট, অ্যাটোমাইজেশনের চার্ট, কম্বাসনের চার্ট, ল্যাটিস এনার্জির চার্ট, হাইড্রেশন এনথালপির চার্ট, ডিফিউশন এনার্জির চার্ট, এই সবকটা চার্ট দেওয়া থাকবে। ঠিক আছে, ডেল্টা এ এইচ, ডেল্টা এফ এইচ, ডেল্টা ল্যাট এইচ, ডেল্টা ভ্যাপ এইচ, এই ডিফারেন্ট এনার্জি দেওয়া থাকবে। ডেল্টা আই এইচ, ডেল্টা ই এইচ, এই আই এইচ মানে আয়নাইজেশন, ই এইচ মানে হচ্ছে ইলেকট্রন গেইন, এটা আমরা পিরিয়ড টেবিলে পেয়েছিলাম। এই সব কটা চার্ট দেওয়া আছে, এগুলোকে অ্যাড করতে হবে। নাম্বার 3, অ্যাড দেম and find delta RH। সরি, আজকের ক্লাসটা একটু বড় হচ্ছে, একটু করার নেই, আগেতে আমরা একটু ছোট করেছিলাম। তা কিভাবে করবো এটাকে, সোডিয়াম সলিড আছে, তাহলে প্রথমে লিখে নিই সোডিয়াম সলিডের ইকুয়েশনটা। Na সলিড আছে, এইটা ডেল্টা এ এইচ, অ্যাটোমাইজেশন চার্ট আছে, সেটা দিয়ে সোডিয়াম গ্যাসে কনভার্ট হবে। এটা অ্যাটোমাইজেশনের চার্ট থেকে পেয়ে যাব। ঠিক আছে, তাহলে কোয়েশ্চেনটা ওটা, এটা হচ্ছে মেথডোলজি, আর এটা হচ্ছে অ্যান্সার।
এরকম নয় কোয়েশ্চেন দিয়ে বলবে ফাইন্ড আউট দ্য টোটাল থিং, তখন তোমাকে এই স্টেপগুলো ফলো করে করে করতে হবে। ঠিক তেমনি ক্লোরিন থাকবে, ক্লোরিন থাকছে হাফ Cl2 গ্যাসিয়াস কন্ডিশনে আছে, দ্যাট অলসো রিকোয়ার্স এনথালপি অফ অ্যাটমাইজেশন 1/2 ডেল্টা AH। 1/2 কেন? কারণ 1 মোল নয়, হাফ মোলে করা হচ্ছে তাই, হুইচ ইজ গিভিং ইউ 1 Cl অ্যাটম গ্যাসিয়াস কন্ডিশন। এটাও অ্যাটোমাইজেশন থেকে আসছে, অ্যাটোমাইজেশন। আগেরটা হচ্ছে অফ 1 মোল Na, এটা হচ্ছে অফ হাফ মোল Ca, অফ 1/2 মোল Cl2 হলো। তারপর Na গ্যাসিয়াস স্টেটে, এটাই আমরা ডিফাইন করেছিলাম, প্লাস ডেল্টা IH আয়নাইজ করছি, তাহলে এটা হয়ে যাচ্ছে Na প্লাস গ্যাসিয়াস স্টেটে। এখানে যে এনার্জিটা আমরা পেলাম দ্যাট ইজ আয়নাইজেশন এনথ্যালপি। অফ 1 মোল Na ইন গ্যাসিয়াস স্টেট। গ্যাসিয়াস স্টেটে আয়নাইজেশন এনথ্যালপি ক্যালকুলেট করতে হয়। তারপর হচ্ছে আচ্ছা, ও একটা ইলেকট্রন আছে, সরি এখানে একটা ইলেকট্রন তৈরি হবে। তারপর এই ইলেকট্রনটা ওই গ্যাসিয়াস স্টেটের Cl এর সাথে রিয়্যাক্ট করে কি দেবে? Cl মাইনাস হুইচ ইজ অলসো ইন গ্যাসিয়াস স্টেট প্লাস ডেল্টা EH, ইলেকট্রন গেইন এনথ্যালপি for 1 mole Cl atom, not Cl molecule, Cl atom। আর লাস্টে কি হচ্ছে? এই Na প্লাসটা গ্যাসিয়াস স্টেটে এটা আছে, আর Cl মাইনাস যেটা আছে গ্যাসিয়াস স্টেটে, বোথ ইন গ্যাসিয়াস স্টেট, এরা মিশে NaCl গ্যাসিয়াস তৈরি করছে ল্যাটিস এনার্জি ছেড়ে। এরা মিলে তৈরি করছে NaCl গ্যাসিয়াস প্লাস ডেল্টা ল্যাট H, আর NaCl গ্যাসিয়াসটা লাস্টে NaCl সলিডে কনভার্ট হচ্ছে বাই লিভিং কন্ডেনসেশন H, গ্যাস থেকে ডাইরেক্ট সলিডে কন্ডেনসেশন করছে, যেটা সাবলিমেশন এনার্জির অপোজিটটা। তাহলে এবার যদি তুমি সবকটাকে অ্যাড করো, তাহলে দেখো তুমি মেন রিয়াকশন যেটা ডিজায়ার রিয়াকশন ছিল Na প্লাস হাফ Cl2 ইকুয়ালস টু NaCl সলিড, এইটা রিয়াকশন হিটটা পেয়ে যাও। তো এগুলোকে অ্যাড করলে তুমি কি করতে পারছো? এটার সঙ্গে এটা ক্যান্সেল করতে পারছো, এটার সঙ্গে এটা ক্যান্সেল, এটার সঙ্গে এটা ক্যান্সেল, এটার সঙ্গে এটা ক্যান্সেল, এটার সঙ্গে ওপরেরটা ক্যান্সেল। তাহলে কি কি পড়ে থাকছে লেফট হ্যান্ড সাইডে? আচ্ছা, ইলেকট্রনের সঙ্গে ইলেকট্রন ক্যান্সেল, তাহলে লেফট হ্যান্ড সাইডে পড়ে থাকছে Na সলিড প্লাস হাফ Cl2, যেটা আমার দরকার ছিল, Na সলিড প্লাস হাফ Cl2 গ্যাস, হুইচ ইজ প্রডিউসিং নাও রাইট হ্যান্ড সাইডে তোকে একটাই জিনিস পড়ে আছে, দ্যাট ইজ NaCl সলিড। তাহলে এইখানে তুমি কি কি এনার্জি পাচ্ছ? ডেল্টা H, ডেল্টা EH, ডেল্টা EH প্লাস ডেল্টা ল্যাট H প্লাস ডেল্টা কন H। আর মাইনাস করছে কি কি? যেগুলো ওই সাইডে ছিল, ডেল্টা AH, হাফ ডেল্টা AH আর
delta IH minus delta AH of sodium plus half delta AH of chlorine plus delta IH। তাহলে এখানে টোটাল হিট অফ রিয়াকশন কি হলো? টোটাল জিনিসটা হিট অফ রিয়াকশন হয়ে গেল এই 6টা স্টেপের সামেশন। পরীক্ষাতে এরকমই কোয়েশ্চেন দেয়, এরকম ডেটা দিয়ে দেয়, ডেটা দিয়ে বলে যে বার করো হিট অফ রিয়াকশনটা কত হবে। কিন্তু জাস্ট প্লাস মাইনাস সঠিকভাবে অ্যারেঞ্জ করার পর জাস্ট প্লাস মাইনাস করলেই অ্যান্সারটা পাওয়া যায়। হ্যান্স delta con H gaseous minus delta IH delta AH of for Cl। তাই টোটাল আমার রিয়াকশন হিটটা কত হচ্ছে? টোটাল রিয়াকশন হিটটা হয়ে যাচ্ছে চাদরটা দাও না, এই লাল চাদরটা দাও তো। হ্যাঁ লাল চাদরটা দাও। খেয়ে দিয়ে বেরোবো, বুঝেছো? বাড়ি যাবো, বাড়ি থেকে ঘুমায় যাবো, ফেরার সময় ব্লাউজটা নিয়ে এই এখন যেন দুনিয়ার ঘুম আমার চোখে এসে পড়ে। হয়ে গেছে না? delta AH for sodium plus half delta AH for chlorine
মাইনাস ডেল্টা EH ইলেকট্রনিক এনথালপি প্লাস ডেল্টা ল্যাট H সোডিয়াম আয়ন আর ক্লোরিন আয়ন বাইন্ড করে যে এনার্জিটা ছেড়েছে প্লাস ডেল্টা কন H কনডেন্স করার পর গ্যাসিয়াস সোডিয়াম আর ক্লোরিনটা কনডেন্স করে যে সলিডে কনভার্ট হচ্ছে ওই এনার্জিটা সামেশন। তাহলে এই 6টা ভ্যালু তুমি টেবিল থেকে বার করো, 3 থেকে যোগ করো, 3 থেকে বিয়োগ করো, তুমি টোটাল রিয়াকশনের রিয়াকশনটা পেয়ে যাবে। So that is the method how we do sums from this chapter. ওকে, এবং কিছু অঙ্ক দেওয়া থাকবে, আমরা এভাবে করব। নেক্সট দিন সেকেন্ড ল, মানে সানডে, কালকে সানডে না তো, সানডে কথা হলো তো, হ্যাঁ সানডে কথা হলো, কালকে হলো, কালকে সেকেন্ড ল, কালকে